স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ব্যবধানিক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি এখান থেকে স্টার্ট করাচ্ছি। আগের আমি ভিডিওতে এর আগের যে পদ্ধতিটা ছিল সময়ভিত্তিক সেটা আমি করিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখেছো ভিডিওটা। ওটা না দেখে কিন্তু এটা দেখো না, কারণ এটা তো চ্যাপ্টারটা কন্টিনিউয়েশন হচ্ছে, একটু ধরতে প্রবলেম হবে। তো দেখো, এবার আসছে ব্যবধানিক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি। এটা কি বলেছে না, এই পদ্ধতিতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে একটি পরিবর্তিত মজুরির হার নির্ণয় করা হয়। মানে এখানে দেখো কি হয়, জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে বলতে এই যে দেখো, ফলে জীবনযাত্রার মানের সূচকের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই হারও বাড়ে কমে। মানে দেখো, এই যে আমাদের জীবনযাত্রা, এটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের যত জীবন এগোচ্ছে, দিন যাচ্ছে, টাকার ভ্যালুটা কমতে থাকছে। তো সেই অনুযায়ী কি হয় না, যেগুলো যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে একটা ডিএ দেওয়া হয়, মানে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়, ঠিক আছে, যাতে কিনা ওটা হচ্ছে পার্সেন্টেজটা কিছু মানে কিছু মাস বা কিছু বছর পর পর বাড়ায়, যাতে হচ্ছে যে মানে এই যে আমাদের যে এক্সপেন্সেসটা বেড়ে যাচ্ছে, মানে দেখো আজকে যেটা আমরা 100 টাকায় কিনতে পারছি, সেটা আজ থেকে ধরো 5 থেকে 10 বছর আগে আরও অনেক বেশি কিছু কিনতে পারতাম, এখন 100 টাকায় খুবই কম কিছু কিনতে পারি। তো এই জন্য একটা যে স্যালারি দেওয়া হয় বা ওয়েজেস দেওয়া হয়, সেটা ডিএটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো দেখো, এটাই বলেছে এখানে, এই যে ব্যবধানিক সময়ভিত্তির মজুরির হার পদ্ধতিটা এইটা দেখাশোনা করে, ঠিক আছে। কাজে এটা ইম্পর্ট্যান্ট। তো এরকম একটা তোমাদের ধরো এই কোয়েশ্চেনটা দিয়ে বললো যে এটা কোন পদ্ধতিতে করা হয়, তো তখন তোমাদের কোনটা সিলেক্ট করতে হবে, এই যে ব্যবধানিক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি বা গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। তো চলো এবার অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। দেখো বলেছে আর্নিংস অফ আ ওয়ার্কার ক্যালকুলেট করতে বলেছে, টাইম অ্যালাউড, টাইম টেকেন, প্রত্যেক ঘন্টায় কত করে ওয়েজেস পাচ্ছে দেওয়া রয়েছে। আর একটা ইম্পর্ট্যান্ট যেটা লাস্ট লাইনে, এই যে এই প্রসেসটার আলাদা যে টাইপের অঙ্কতে কি রয়েছে না, দ্য ওয়ার্কার্স আর অলসো এন্টাইটেলড 25% অফ দ্য বেসিক ওয়েজ রেট, মানে তাদের যে বেসিক যে টাকাটা, ধরো যেটা বেসিক পে যেটা হয় সেটা ধরো 10,000, তো তার 25% হলে কত হবে, 2500 টাকা, তাই তো। তো দেখো, ওই যে 2500 টাকাটা কি করা হচ্ছে না, এই যে অ্যাজ ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হচ্ছে টু ম্যাচ, এই যে যেটা বলেই দেওয়া রয়েছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, যেটা আমরা উপরে পড়লাম জীবনযাত্রার মানের সূচক, ওটার জন্য দেওয়া হচ্ছে। তো দেখো এবার অঙ্কটা টোটাল ওয়েজেস, এই যে কতক্ষণ সময়, আগের দিন আমি বলছিলাম যে অ্যালাউডটা দেখা হয় না, আমরা সবসময় টাইম কতটুকু নিয়েছে সেইটা দেখি। তো কতক্ষণ নিয়েছে, 20 আওয়ার্স, তাহলে 20 আওয়ার্স আর এক একটা ঘন্টায় কত করে পাচ্ছে, দেখো 20 করে পাচ্ছে। কিন্তু এখানে দেখো বলেছে যে এটা 25, কেন বলেছে না, দেখো নিচে ওয়ার্কিং নোটসটা করা রয়েছে, এই যে আর ড্যাশ মানে রিভাইজড ওয়েজ রেট পার আওয়ার কি হচ্ছে না, দেখো এই যে 20 টাকাটা যেটা দিচ্ছিল আগে, সেটা কখন দিচ্ছিল না, যখন নর্মাল ছিল সব কিছু, মানে ডিভাইডেড বাই 100, মানে যখন হচ্ছে 100 তখন আমি 20 টাকা করে পাচ্ছি। কিন্তু এখন যেহেতু কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা বাড়ছে, তার জন্য কি হয়েছে, 100টা এখন এই যে ডিএ দেওয়া হচ্ছে 125 হয়েছে। তাহলে 100তে যদি 20 হয়, তাহলে 125-এ কত হবে 20 টাকাটা না, 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 10, এই 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 125, তাহলে সেইটা করলে আমাদের দেখো আসে এই যে 25 টাকা, ঠিক আছে। দেখো লেখা রয়েছে সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতির ন্যায় ক্ষেত্রেও মোট পারিশ্রমিক হিসাব করতে টাইম অ্যালাউড বা কাজের আদর্শ সময় যা দেওয়া আছে তা আদৌ বিবেচনা করা হয়নি, টাইম টেকেনটা নেওয়া হয়েছে। এবার আছে দেখো পরের অঙ্কটাও এরকম সেম টাইপের আছে, আশা করি তোমরা সেটা পারবে, আর আলাদা করে বলার নেই, ঠিক আছে। এক্সাম্পল 5টাতে চলে আসো। দেখো বলেছে দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ আ প্রোডাক্ট হ্যাজ বিন ফিক্সড অ্যাট 20 ইউনিটস পার আওয়ার, মানে ওয়ার্কার, মানে এক একটা ওয়ার্কার পার ডে 8 ঘন্টা খেটে কতক্ষণ করছে না, এই যে স্ট্যান্ডার্ড আউটপুট হচ্ছে 20টা করে করা দরকার, আর বেসিক ওয়েজ রেট কত না 25 টাকা করে পার ডে পাচ্ছে। তো দেখো
আমরা কিভাবে করি না, টাইম কতক্ষণ নিয়েছে সেটা ধরি 8 ঘন্টা ইন্টু পার যে ঘন্টা সেটাতে কত করে পাচ্ছে, মানে 25 টাকা পার ডে দেওয়া রয়েছে। আর দেখো পার ডে যেহেতু পার ডে কতক্ষণ কাজ করছে 8 ঘন্টা করে, তার মানে ₹25 পার ডে ইকুয়াল টু ₹25 পার 8 আওয়ার্স। এই জন্য দেখো ডিভাইড করা হয়েছে 25কে 8 দিয়ে, ইন্টু ক ঘন্টা কাজ করেছে 8 ঘন্টা, এই জন্য 8 কেটে গিয়ে ফাইনাল অ্যান্সারটা কত হয়ে গেল 25 টাকা করে। ঠিক আছে, এবার আসছে দেখো অ্যাপ্লিকেবিলিটি অফ টাইম রেট ওয়েজ সিস্টেম, মানে দেখো সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতির প্রযোজ্যতা। তো দেখো বলেছে এই যে আমরা এতক্ষণ ভিত্তিক মজুরির হার পদ্ধতি পড়ছি, তো এই যে এটার অনুসারে পারিশ্রমিক হিসাব করা খুবই উপযোগী। যেমন যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনে অধিক মাত্রায় দক্ষতা, মানে খুব ভালোভাবে কাজ করছে ও পারদর্শিতার প্রয়োজন হয় এবং কাজের পরিমাণ, ঠিক আছে, সময় না কিন্তু পরিমাণ, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেমন যন্ত্রপাতি তৈরি কিংবা ঘড়ি প্রস্তুতের মতো কাজে এই পদ্ধতিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। এটা আমরা আগেও পড়ছিলাম। তারপর দেখো নাম্বার 2 বলেছে যেসব ক্ষেত্রে শ্রমিকের দ্বারা সম্পাদিত কাজের পরিমাপ করা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। অপ্রত্যক্ষ মজুরির ক্ষেত্রে যেমন নৈশকালীন প্রহরা বা কারখানা পরিষ্কারের কাজে নিযুক্ত ব্যক্তিদের মজুরি প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়। নেক্সট দেখো বলেছে নাম্বার 3 যেসব ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমেই মূল কাজ সম্পন্ন হয়ে থাকে এবং শ্রমিকের কাজের উপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ থাকে না, যেমন শুধুমাত্র যন্ত্র চালনা করার জন্য শ্রমিক নিযুক্ত হয় এবং যন্ত্র ব্যবহার করে উৎপাদনের কাজ সম্পন্ন হয়, এসব ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেই মজুরি প্রদান করা হয়। নেক্সট দেখো বলেছে যেখানে একই কাজ বারবার করতে হয় না, অর্থাৎ উৎপাদন বা কারখানায় নিযুক্ত শ্রমিকদের ভিন্ন ভিন্ন সময়, মানে আলাদা আলাদা সময় আলাদা আলাদা কাজ করতে হয়, সেই সব ক্ষেত্রে সময়ের উপর ভিত্তি করেই মজুরি প্রদান করা সুবিধাজনক। তারপর দেখো আসছে যেখানে কর্ম সম্পাদনে বিলম্ব ঘটা, মানে দেরি, একটি স্বাভাবিক ঘটনা এবং এই ক্ষেত্রে কাজে নিযুক্ত শ্রমিকের কোনো ভূমিকা থাকে না, সেই ক্ষেত্রে সেই সময় ভিত্তিতেই মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। নেক্সট দেখো বলেছে যেসব ক্ষেত্রে কাজের গুণমান বা উৎকর্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন শিল্পকলা বিষয়ক কোনো কাজ, তা সে ছবি আঁকা বা মূর্তি তৈরি করা ইত্যাদি যে কোনো কাজ হতে পারে, সেই সব ক্ষেত্রে সময়ের ভিত্তিতেই মজুরি প্রদান করা হয়ে থাকে। যেসব কাজের ক্ষেত্রে শ্রমিক তার নিজের স্বার্থেই যাতে ভালোভাবে কাজ সম্পন্ন হয় তার চেষ্টা করে, যেমন বাড়িঘর তৈরি কাজের সময় হিসাব করে শ্রমিকদের মজুরি দিতে হয়। তো দেখো এই যেগুলো এখন বললাম এতক্ষণ ধরে, এগুলো একটু খেয়াল রাখবে, কারণ এর মধ্যে থেকেও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ধরো এর মধ্যে কোনো একটা সেন্টেন্স দিয়ে বললো যে এই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটা অ্যাপ্লাই বা ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট আসছে দেখো সুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতির। নাম্বার 1 আসছে স্থিত মজুরি ও নিরাপত্তা। দেখো এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ শ্রমিকের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে স্থিতি আনে এবং নিরাপত্তা প্রদান করে। অদক্ষ শ্রমিকরাও একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা লাভ করে। আর অধিক শিল্প সুসম্পর্ক, মানে সময়ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাজে ভালোভাবেই গ্রহণযোগ্য হয়, কেননা এই পদ্ধতি শ্রমিকদের মধ্যে ঐক্য আনে, মানে একতা আনছে, ফলে অধিক শিল্প সম্পর্ক গড়ে তুলতে এই পদ্ধতি বিশেষভাবে সহায়তা করে। নেক্সট দেখো নাম্বার 3 আসছে সরলতা। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ করার বিষয়টি যে খুব সহজ ও সরল সে কথা বলার অবকাশ রাখে না, তাছাড়াও শ্রমিকরা এই পদ্ধতিতে হিসাব করা মজুরি নির্ধারণের বিষয়টিও সহজে বুঝতে পারে। নাম্বার 4 কম ব্যয় সাপেক্ষ, মানে এই পদ্ধতিটা কম ব্যয় সাপেক্ষ, বেশি খরচা লাগছে না, কেননা এই ক্ষেত্রে জটিল প্রক্রিয়ার সাহায্যে মজুরি নির্ধারণের জন্য অতিরিক্ত কোনো কর্মী নিয়োগ করতে হয় না,
ফলে প্রতিষ্ঠানের উপরিব্যয়ের পরিমাণও কম হয়ে যায়, মানে ওভারহেড কস্টটাও কমে যাচ্ছে। নেক্সট আসছে দেখো নাম্বার 5, গুণমান নিয়ন্ত্রণ। দ্রুততার সঙ্গে কাজ করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করার দিকে শ্রমিকদের নজর থাকে না বলে এই পদ্ধতিতে উৎপাদিত পণ্যের গুণমান বজায় রাখা সম্ভব হয়। এবার আসছে দেখো সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতির অসুবিধা। তাহলে এতক্ষণ আমরা সুবিধাগুলো পড়লাম, এবার একটু অসুবিধাগুলোও দেখে নিতে হবে, কারণ সব পদ্ধতিরই বোথ মানে অ্যাডভান্টেজও থাকে আর ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো দেখো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কী কী রয়েছে? আর্থিক উৎসাহের অভাব। এই পদ্ধতিতে মজুরি প্রদান করা হলে শ্রমিকরা নিশ্চিত থাকে যে নির্দিষ্ট সময়ে কাজ করলে তারা তাদের নির্ধারিত হারে পারিশ্রমিক পাবে, তাই তো। ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে এই পদ্ধতিতে কোনোরূপ আর্থিক উৎসাহ প্রদানের ব্যবস্থা নেই। নাম্বার 2, দক্ষতার বিচার। এই সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকদের নিজস্ব দক্ষতাকে আলাদাভাবে বিচার করা হয় না, বরঞ্চ দক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেননা দক্ষতার সঙ্গে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করলেও এই ক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো পারিশ্রমিক তার জন্য প্রদান করা হয় না। নাম্বার 3, মজুরি ব্যয় নির্ধারণ। এই পদ্ধতিতে সঠিকভাবে একক প্রতি উৎপাদনের মজুরি ব্যয় নির্ধারণ করা যায় না, ফলে পণ্যের ফরমায়েশের ভিত্তিতে দরপত্র জমা দেওয়া হলে এবং একক প্রতি মানে পার ইউনিট বেসিসে উৎপাদন মানে প্রোডাকশানের মজুরি বাবদ যে ব্যয়টা বেড়ে গেলেও প্রতিষ্ঠানটিকে ক্ষতির সম্মুখীন হতে হয়। কাজের আদর্শ সময় নির্ধারণ। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো কাজকে সময়ের সঙ্গে সম্পর্কিত করা হয় না, ফলে নির্দিষ্ট কোনো কাজের জন্য আদর্শ সময় কতটা হওয়া উচিত তা সহজে নির্ধারণ করা যায় না। কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। এই পদ্ধতিতে ব্যয় সাশ্রয়ী পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে শ্রমিকদের কাজের উপর কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, কেননা নিয়ন্ত্রণ ছাড়া শ্রমিকরা কারণে বা অকারণে কারখানায় সময় অতিবাহিত করবে, মানে টাইম স্পেন্ড করবে, কিন্তু সেই অর্থে কোনো উৎপাদন হবে না। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারলাম ভালো করে সময়ভিত্তিক হার পদ্ধতিটা। একটু উপসংহারটা এবার লাস্ট দেখে নিই। তো আমি এখান থেকে তোমাদের আর কিছু বোঝাচ্ছিলাম না এতক্ষণ, যেগুলো সুবিধা অসুবিধাগুলো আলোচনা করছিলাম, কারণ এগুলো মোটামুটি পড়েই বোঝা যাচ্ছে, তাই জন্য আমি কিছু আলাদাভাবে বললাম না। তো দেখো বলেছে এই পদ্ধতিতে মজুরির হার নির্ধারণ করা কারখানার মালিক বা উৎপাদনকারীকেই সমস্ত শ্রমিকের অদক্ষতার জন্য কাজের ক্ষতির দায়িত্ব নিতে হয়। অন্যদিকে আবার দক্ষ শ্রমিকের জন্য কাজের যে লাভ হয় সেই লাভ উপভোগ করার সুযোগও সে এই পদ্ধতিতে পেয়ে থাকে। কিন্তু শ্রমিকদের দৃষ্টিভঙ্গিতে বিচার করলে দেখা যায় যে এই পদ্ধতিতে অদক্ষ শ্রমিকরা লাভবান হয় এবং দক্ষ শ্রমিকরা যারা ভালো কাজ পারে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি এখনও পর্যন্ত যথেষ্ট কার্যকারীভাবে প্রয়োগ করা সম্ভব হয়, যেমন হিসাবরক্ষকের কাজ কিংবা কারখানা পরিদর্শনের কাজ, যেগুলি সেই অর্থে পরিমাণগতভাবে হিসাব বা বিচার করা যায় না। তাহলে এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে হিসাবরক্ষকের কাজ বা কারখানা পরিদর্শনের কাজে আমরা কোন পদ্ধতিটা করে থাকি ইউজ, ঠিক আছে। তো দেখো সেই সব ক্ষেত্রে এই পদ্ধতি যথেষ্ট সন্তোষজনক ফল দেয়, তবে এই পদ্ধতিটিতে কাজের পরিমাণের থেকে কাজের গুণমানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেল। তাহলে আমি আশা করছি এই সময়ভিত্তিক হার পদ্ধতিটা ভালোভাবে তোমাদের ক্লিয়ার হলো। আর যে যে টপিকগুলো আমি বলে দিলাম এগুলো ভালো করে পড়ো, ভালোভাবে সব অ্যান্সার করতে পারবে। এরমভাবে আমি তোমাদের এই পিস রেট সিস্টেমগুলো আস্তে আস্তে সব আলোচনা করে দেবো অঙ্কের সাথে। তো তোমাদের যদি ভিডিওটাতে একটু হলেও হেল্প হয়ে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো, কারণ তোমরা যদি আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু উৎসাহটা ঠিক পাবো না ভালোভাবে যে এই ভিডিওগুলো বানানোর জন্য। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজ অবধি এইটুকুই রাখলাম, সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।